সবাইকে স্বাগতম। আজকের আজকে আমি দেখাবো নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পর্ব 2 অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের গণিত। তো গণিতে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি, তারপর সৃজনশীল 3টি আছে। তো আমি আজকে দেখিয়ে দেব কিভাবে নমুনাটা দেখাবো। অবশ্যই আপনারা এখান থেকে আশা করি উপকৃত হবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, তারপর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা দেখি এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আছে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান কত? এটা প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রথমে আমি পৌনঃপুনিকের জন্য আমি নিচে 9 নেব, 0.6 পৌনঃপুনিকের জন্য 9 নিলাম। তারপর হচ্ছে সমস্ত সংখ্যা থেকে পৌনঃপুনিক ছাড়া বিয়োগ করব, যেমন 0.6 - 0 ইন্টু ওইটাকেও সেমভাবে এভাবে করব। করার পর এটাকে ক্যালকুলেশন করলে 6/9 ইন্টু 9/9 আসে। তাহলে আমি যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে 2/3 আসে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে 32 সমস্ত 37 ভাগের 21-এর আবৃত দশমিকে প্রকাশ করার জন্য বলছে, অর্থাৎ এটার মানটা কত সেটা আমরা বের করব। তো এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তো সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হলে কি করতে হবে? 32 এবং 37কে গুণ করতে হবে, তার সাথে যোগ করতে হবে 21। করলে আমার দ্বারা হচ্ছে 1205/37। তো এটাকে আমি 37কে 1205 দ্বারা ভাগ করলে, আপনারা অবশ্যই ভাগ জানেন যেহেতু নবম শ্রেণীতে পড়েন, তো আশা করি আপনারা ভাগটা জানেন, ভাগ পারেন করতে। তো আমি ভাগটার পরে শোনাচ্ছি না। তাহলে এটা হচ্ছে ভাগ। তাহলে এটার আনসারটা কি হবে? আনসারটা হবে 32.5 পৌনঃপুনিক 67। কেন? এটাকে ভাগফলটা যেটা আসছে সেটা হচ্ছে 32.567 অর্থাৎ আমরা জানি যে প্রথম দশমিক এবং আর পৌনঃপুনিক এবং লাস্টে পৌনঃপুনিক থাকলে সংখ্যাটা চলতে থাকে। যেমন দেখুন এখানে 567 আর যদি থাকতো 567 তাহলে অর্থাৎ এখানে আরও অনেক থাকবে 567। তাহলে আমি কি করব? 5 এবং 7-এর মাথায় একটা পৌনঃপুনিক দিয়ে দেব, 2টা, তাহলে হয়ে যাবে। তারপর 3 নাম্বার যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম, n সমান 2p-3, p বিলংস n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বলছে আমাকে বের করতে। তাহলে আমাদের প্রথমেই দেওয়া আছে n সমান 2p-3 আর যেখানে p বিলংস n। তাহলে এখানে পিটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেহেতু nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে পি স্বাভাবিক সংখ্যা বলে 2p অবশ্যই জোড় সংখ্যা এবং 2p-3 অবশ্যই বিজোড় সংখ্যা। এখন n স্কোয়ার সমান হচ্ছে, আমি যদি এটাকে বর্গ করি, এটাকে আমি বর্গ করার পরে এখানে a - b হোল স্কোয়ার সূত্র পড়ছে, আমি a স্কোয়ার - 2a + b স্কোয়ার সূত্রটা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এটাকে আমি যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এটা দাঁড়ায়, তার এখান থেকে আমি 4p কমন নিলে p-3 + 9 এটা দাঁড়ায়। এখানে 4p জোড় সংখ্যা হবে, এই 4pটা হচ্ছে জোড় সংখ্যা, কাজেই p-3 অবশ্যই জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। আবার 9কে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 1, এজন্য 4p p-3 + 9 বা n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তো এটা ছিল 3 নম্বরের যে আনসারটা সেটা। আমি বিস্তারিত আসলে এখানে বোঝানোর কিছুই নেই, কারণ হচ্ছে এগুলো আপনারা আশা করি পারেন, এই জন্য আমি বিস্তারিত বোঝাচ্ছি না, সময় নষ্ট করছি না। তারপর যে 4 নাম্বারটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা সেট, 2টা সেট দেওয়া আছে, 3টা সেট দেওয়া আছে, ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, আর আমাকে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি সমান কত। তো আমরা জানি এ প্রাইম অর্থাৎ এ প্রাইম বার করতে হলে অর্থাৎ ইন্টারসেকশন থেকে এটা বিয়োগ করলে তাহলে এটা আমাদের বেড়ে যায়। তাহলে আমাদের যে দেওয়া আছে সেটগুলো লিখে নিলাম, তারপরে এ প্রাইমটা হচ্ছে u-a। এখান থেকে আমি করতে পারি হচ্ছে একটা মান বের করতে পারি, এখান থেকে একটা মান বের হবে। এখান থেকে মানটা যদি আমি লিখতে মনে নেই তাহলে এটা মানটা হচ্ছে এরকম যে 3, এখানে দাঁড়ায় হচ্ছে 3 হবে, এটা 357 হচ্ছে আমাদের এ প্রাইমের মানটা। তাহলে এ প্রাইমের মান এটা, ইন্টারসেকশনাল এটা, তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে কমনগুলো আমরা নিয়ে নেব অর্থাৎ এইটা। তাহলে আশা করি এই 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন। তারপর আমরা সৃজনশীল নিয়ে কাজ করব। তো সৃজনশীল প্রথমে আমি 1 নম্বর সৃজনশীলটা দেখাবো। তো 1 নম্বর সৃজনশীলটার মধ্যে আমাদের যে প্রশ্নগুলো কী ছিল সেটা আমরা দেখে নেব। তো প্রশ্নগুলো প্রথমে উদ্দীপকটা ছিল এরকম যে f of x
সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 4x মাইনাস 12 এরকম ছিল। তারপর আরেকটা ফাংশন ছিল g(a)(1 প্লাস a³ প্লাস a6/a3 এরকম প্রশ্ন ছিল, উদ্দীপক ছিল দুটা ফাংশন। তারপর আমি ক নাম্বারটা এখান থেকে লিখতে পারি যে ক নাম্বারে বলছে x বিলংস n x³ গ্রেটার দেন 3 এবং x³ লেস দেন 30 অর্থাৎ 30 থেকে ছোট অথবা সমান তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে এখানে। তো প্রথমে আমার দেওয়া আছে যে আমাদের যে কন্ডিশনটা সেটা আমার দেওয়া আছে এখানে, এটা ছিল। তাহলে আমি স্বাভাবিক সংখ্যার সেট নেব, এমন স্বাভাবিক সংখ্যার সেট নেব যাতে আমাদের এটা 30-এর বেশি, অর্থাৎ x³ মানটা 30 থেকে বড়, মানে x³ মানটা হচ্ছে 30 থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে এর বিভিন্ন মানের জন্য আমরা এই মানগুলো ব্যবহার করব। x = 1 ধরলে x³ এত এরকম আসে, তাহলে x = যদি আমি 4 ধরি তাহলে এটা এরকম আসে। অর্থাৎ এইগুলো আপনারা আশা করি বুঝতে পারেন। তাহলে এখানে আমি আর দেখাচ্ছি না, মান ধরে নেবেন, নেওয়ার পরে আপনারা এই মানগুলো বের করতে পারবেন। তাহলে শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 2 এবং 3, নির্ণয় সেট হচ্ছে 2 3, অর্থাৎ 2 3 আমি বুঝে দিচ্ছি। এখানে 2টা হচ্ছে কিউব করলে 8 হয়, 3টা হচ্ছে 27 হয়। তাহলে 8 এবং 27টা হচ্ছে 30-এর নিচে, ঠিক আছে। 30-এর এটা x³ মানটা হচ্ছে 30-এর নিচে, তাহলে বড় মান ধরা যাবে না, ঠিক আছে। তো এটা ছিল এরকম। তারপর খ নাম্বার যে প্রশ্নটা ছিল, খ নাম্বারটাও ছিল এরকম যে f(-2) = 0 হলে দেখাও যে √k একটি অম্লত সংখ্যা। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে f(x³ + 4k - 4x - 12) এটা দেওয়া আছে, আর একটা ফাংশন এটা দেওয়া আছে। তো যেহেতু এই ফাংশনটা দেওয়া আছে x এর মান, তাহলে আমি এখানে আমার প্রশ্ন বলছে f(-2), তাহলে আমি x এর জায়গায় -2 বসিয়ে দেবো, দিলে আমাদের একটা ক্যালকুলেশন এটা বাড়ায়। তারপর আবার আমাদের এটা সমান বলে দিছে যে f(-2) সমান হচ্ছে 0, এটা বলে দিছে। তাহলে এটা সমান আমরা 0 বলতে পারি। আবার এই মানটা সমান আবার আমরা পাইছি এইটা, তাহলে এটা সমান এটা 0 ধরতে পারি। তাহলে এখান থেকে আমি কে মানটা বার করতে পারি, যেহেতু আমাদের কে সমান √k বার করতে বলছে, তাহলে আমি এখান থেকে এটাকে রুট করে দিলে, এটা √3 বর্গ করে দিলে এটা √3 হয়ে যায়। তাহলে এখান থেকে √3 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। এটা আসলে বুঝি নাই না, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমি 1কে যদি স্কোয়ার করি তার মানে হচ্ছে 1, √3কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে 3, আর যদি 2কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 4। তার মানে হচ্ছে এই যে √3টা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। এই যে 2 এর স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার হচ্ছে 3, আর 1 হচ্ছে 1। তার মানে হচ্ছে 3টা হচ্ছে 1 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে এটাই বলছে যে 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। তারপর আমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখানে √3 মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে। ধরি √3 একটি অমূলদ সংখ্যা, তাহলে একে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা। p ও q সমমৌলিক এবং q > 1। তাহলে √3 থেকে আমরা এটা লিখতে পারি, এটাকে বর্গ করলে আমরা এটা পাই। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা আসে। তারপর হচ্ছে 3 সমান, আমি যদি এটাকে ভাঙি q × q, তাহলে এই কিউটা আমি এটার সাথে গুণ করে দেবো, এটা দ্বারায়। এখানে স্পষ্ট যে 3q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, অতএব এটা নট ইকুয়াল p²/q, 3q নট ইকুয়াল p²/q। তাহলে সুতরাং বলতে পারি √3 এর কোনো মান pq আকারে পাওয়া যায় না, কাজে √3 বা √k অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর গ নাম্বার যেটা আমি খুব তাড়াহুড়ো করে বলতেছি, কারণ হচ্ছে আপনাদের সময়টা যেন কম লাগে, খুব আশা করি আপনারা এগুলো বুঝতে পারেন যেহেতু। তারপর খ নাম্বারটা হচ্ছে g(x²), এটা দিছে যে খ নাম্বারে g(x² সমান হচ্ছে g(a−2)। তাহলে দেওয়া আছে আমাদের এরকম একটা একটা ফাংশন দেওয়া আছে, এখানে আমি এর জায়গাতে আমি স্কোয়ার বসাই দেবো, তাহলে আমি এখানে মানটা বসে দিলে আমার এই ক্যালকুলেশন দ্বারায়। তারপর g(a−2) যদি আমি এই ফাংশনটার মধ্যে বসাই দিই, তাহলে এটা দ্বারা হচ্ছে এটা বসা দিলে আমরা ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেশন এটা দ্বারা, তারপর এখান থেকে আমি যদি যে এটাকে আমি লিখতে পারি, অর্থাৎ a−1 লিখতে 1/a6 কীভাবে, অর্থাৎ a−1 এটা আসলে এরকম 1/a, 1/a কে a−1 বলা হয়, 1/2 a−2কে বলা হয় 1/a²। তাহলে এইভাবে a−12 বলতে বোঝা যায় a 1/a−12,
তাহলে এটা বোঝায়। তাহলে এটা থেকে আমরা এটা করতে পারি, তারপর আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এটা দাঁড়ায়। তারপর এটা থেকে আমি এটা যদি আমি ক্যালকুলেশন সম্পূর্ণ আকারে করি তাহলে এটা আমি গুণ করে দেবো, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, তাহলে দাঁড়ায় হচ্ছে এটা। তারপর দ্বিতীয় যে সৃজনশীলটা সেটা হচ্ছে আমাদের এখানে চিত্র একটা দেওয়া আছে, আর বলছে এর চিত্রটা হচ্ছে অনিয়মিত আকৃতির বহুভুজ, আর এখানে বলছে বিসি এর দৈর্ঘ্য, যে বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য বলছে। তারপর খ নাম্বার বলছে EFG অধিবৃত্তের পরিধি কত, এই যে EFG এই যে অর্ধেকটা যে বৃত্ত, এই অধিবৃত্তের পরিধি কত। তারপর হচ্ছে ABCDEFG এর পরিসীমার ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল কত, তো এটা দেখাতে বলছে। তো আশা করি আমি এটা খুব সুন্দরভাবে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বারে যে বলছে বিসি এর দৈর্ঘ্য, যে বিসি এর দৈর্ঘ্যটা বের করব। তাহলে এখানে ডি, এই যে ডি এবং ডি হতে এ যে আমি যদি বিস্তারিত বুঝাই তাহলে অনেক সময় লাগবে, তাহলে আপনারা এখান থেকে আমি রিডিংটা পড়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে দেখে বুঝতে পারবেন আশা করি। ডি হতে এ জি এর উপর ডিপি লম্ব আঁকি, তাহলে ডিপি ও ইজি এর পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ ডিপি সমান ইজি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে এটা সমান 5 সেন্টিমিটার, এই যে এখানে পি ধরবেন এটাকে, তাহলেই হবে। তারপর আবার এফডি এবং জিপি পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ ইডি জিপি সমান 5 সেন্টিমিটার হলে এপি সমান হচ্ছে এটা থেকে বিয়োগ হবে সমান 7 সেন্টিমিটার বের হবে। এখন সি হতে এবি এর উপর সিকিউ লম্ব আঁকি, তাহলে সিকিউ এবং এপি পরস্পর সমান ও সমান্তরাল হবে, সিপি সমান কত, সিকিউ সমান কত 7 সেন্টিমিটার। তারপর হচ্ছে একিউ এবং সিপি পরস্পর সমান সমান্তরাল হলে সিপি সমান একিউ সমান 12 সেন্টিমিটার। এখান থেকে বিকিউ, অর্থাৎ এখান থেকে যদি আমি এই যে বি এবং কিউটা যদি বের করতে যাই, তাহলে এখানে এই যে এটাকে কিউ ধরে নেবেন, তাহলে যে বি কিউ বের করে নিই, তাহলে এখানে 3 সেন্টিমিটার বের হয়। তারপর এটা ছিল আমাদের 3 সেন্টিমিটার বের হয়েছে। তারপর আমাদের যে এই বিসির যে বিসিটা বের করতে হবে, এই যে এটা, তাহলে এটা থেকে আমি ত্রিভুজ বিসি কিউ সমকোণী হতে বিসি স্কোয়ার, তাতে আমরা যদি সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমি বিসি স্কোয়ার সমান এই সূত্রটা এখান থেকে আমি পাই। তো আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছেন। তাহলে খ নাম্বার প্রশ্ন ছিল আমাদের এরকম, EFG অধিবৃত্তের পরিধি কত। তাহলে EFGর অধিবৃত্তের পরিধিটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমি এখানে খুব সহজে দেখা যাচ্ছে, এখানে যদি বিস্তারিত বোঝা যায় তাহলে সময়টা বেশি লাগবে, এই জন্য আমি এখান থেকে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। EFG এর বৃত্তের ব্যাসটা হচ্ছে GE সমান কত 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে যে এই যে EFG এটার বৃত্তের ব্যাসটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধকে আমি যদি ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ব্যাসার্ধ বের হয়ে আসে। তাহলে বৃত্তের পরিধি সূত্রটা অবশ্যই সব করে জানি 2πr। তাহলে EFG এর অধিবৃত্তের পরিধি, তাহলে আমি এটাকে যদি 2πrকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের পরিধিটা পাই আর। তাহলে এখানে যদি আমি মানটা বসে দিই তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে যায়। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে খ নাম্বারের সূত্রটা প্রশ্নটা ছিল এরকম যে ABCDEFG এর পরিসীমা কত, এটা বের করার জন্য। তাহলে অর্থাৎ সম্পূর্ণ চিত্রটার পরিসীমা ক্ষেত্রফলটা বের করার জন্য, তাহলে আমাদের চিত্র হতে যেগুলো পাই এগুলো হচ্ছে এবি সমান এত, বিসি, তারপর সিডি, ডিই, EFG এবং জিএ, এই মানগুলো আমরা হচ্ছে চিত্র দেখে পাই। তাহলে যেহেতু আমি মানগুলো আমাদের সবগুলা আছে, তাহলে আমি এখান থেকে আমি পরিসীমাটা খুব সহজে বের করতে পারি। অর্থাৎ প্রত্যেকটি যোগফল যদি করে দিই তাহলে আমাদের পরিসীমাটা বের হয়ে যায়। তাহলে আমি প্রত্যেকটা যোগফল করে দিলাম, তাহলে আমি পরিসীমাটা পেয়ে গেছি। আবার কয়ের চিত্র হতে আমরা পাই ABCD একটি ABCP একটি ট্রাপিজিয়াম। তাহলে এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে যাই, ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এটা ABCP এর ক্ষেত্রফলটা হচ্ছে হাফ অফ AB প্লাস সিপি ইন্টু AB বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল, এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল ইন্টু হচ্ছে এপি, অর্থাৎ এই যে আমাদের যে লম্বটা, এই লম্বটার গুণফল হবে। তাহলে এখান থেকে আমি যদি মান বসাই দিই তাহলে আমাদের এই 54.5 বর্গ সেন্টিমিটার আসে। তাহলে খ হতে আবার পাই আমি EFG এর বৃত্তের ব্যাসার্ধ, আমরা এটা পাই। তাহলে এটাকে আমি যদি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাই, এটাকে আমি 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমি আরেকটা মান পাই, এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখন যদি আমি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে এখানে ABCP এর ক্ষেত্রফল প্লাস DEGP এর ক্ষেত্রফল এবং EFG এর ক্ষেত্রফলটাকে আমি যোগ করে দিলে আমাদের আনসারটা বেরিয়ে আসে। তাহলে এই দুইটা সৃজনশীল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব। আর 3 নম্বর যে সৃজনশীলটা আশা করি এটা খুব সহজ, এটা আপনারা নিজেরা করতে পারবেন। আর তারপর যদি না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব।